বন্ধুরা নমস্কার। ভারত কি আবার মধ্যবর্তী নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে? কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি উভয় দলের নেতারাই কি জানেন এটা, যে দেশ আবার মধ্যবর্তী নির্বাচনের দিকে? আপনারা ভাবতে পারেন যে হঠাৎ করে কেন এই প্রশ্নটা করছি। কোনো মিডিয়াতে তো মধ্যবর্তী নির্বাচন নিয়ে কোনো আলোচনা হচ্ছে না, কেউ তো বলছে না, কেউ তো এরকম কোনো বিবৃতি দিচ্ছে না যে দেশে আরেকবার মাঝখানে 5 বছরের আগে আরেকবার নির্বাচন হবে। তাহলে হঠাৎ করে কেন এই বিষয়টা নিয়ে আলোচনা করছি, এ প্রশ্ন আপনাদের মনের মধ্যে জাগতে পারে। কিন্তু আপনারা সবাই জানেন, রাজনীতিতে সব কথা সব সময় বলা হয় না। সে কংগ্রেস দল হোক, সে ভারতীয় জনতা পার্টি হোক, সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হন, অথবা তার প্রতিপক্ষ রাহুল গান্ধী অথবা মল্লিকার্জুন খার্গে অথবা শারদ পাওয়ার অথবা মমতা বন্দ্যোপাধ্যায়, যে কোনো নেতাই হোক, সব কথা সব সময় বলেন না। সবাই জানেন এটা, যে এই যে সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকারের কাছে মেজরিটি নাই, কিন্তু জোটের কাছে মেজরিটি আছে। আবার জোটের কাছে যে মেজরিটি আছে, এটা অনেকটা মরীচিকার মতন। এটা এখন প্রথম দিকে খুব আবেগ থাকবে, এখন প্রথম দিকে মনে হবে যে সবাই সবার সঙ্গে অনেক মিলেমিশে আছে, একজন আরেকজনের সঙ্গে কেমিস্ট্রি। দেখবেন টিভিতে অনেক সময় বলে যে চন্দ্রবাবু নাইডু এবং নরেন্দ্র মোদীর কেমিস্ট্রি দারুণ। এরকম বিভিন্ন নেতার সঙ্গে বিভিন্ন নেতার কেমিস্ট্রির কথা খুব আলোচনা হবে। কে কার পায়ে হাত দিল, কে কাকে জড়িয়ে ধরলো, কে কাকে দেখে কথা বলতে এগিয়ে এলো, কে কাকে কার থেকে দূরে চলে গেল, এইসব বিষয় নিয়ে বারবার চুলচেরা বিশ্লেষণ হবে। কিন্তু সবাই জানেন এটা, যে একটা সরকার গঠনের প্রথম দিকে যে আবেগটা থাকে, সেই আবেগটা কমতে থাকে যত দিন গড়ায়। বিয়ের দিন যেমন দেখেন না, যে প্রচুর আনন্দ উদ্দীপনা থাকে, বাজি, ঢাকের বাড়ি, ব্যান্ড পার্টি ইত্যাদি সব কিছু থাকে, আনন্দ উল্লাস থাকে। কিন্তু যত দিন গড়ায়, তারপর এই বিয়েতে অনেক অনেক সময় দেখা যায় ডিভোর্স হয়ে যায়। যে বিয়ে আনন্দ দিয়ে শুরু হয়েছিল, সেই বিয়ে ডিভোর্সে গিয়ে সমাপ্ত হয়, এরকম হয়। তো রাজনীতিতে তো ডিভোর্স তো অনেক হয়। আমরা দেখেছি অটল বিহারী বাজপেয়ীর সরকারে দুইবার ডিভোর্স হয়েছিল। একবার হয়েছিল 1996 সালে, একবার হয়েছিল 1998 সালে। তার ফলে দুইবার মধ্যবর্তী নির্বাচনে যেতে হয়। আমরা দেখেছি আপনার বিশ্বনাথ প্রতাপ সিংয়ের সরকার পড়ে গেছিল, এরপরে চন্দ্রশেখর এর সরকার হয়েছিল। তারপরে 1991 সালেও আমরা মধ্যবর্তী নির্বাচন আমরা দেখেছি 1977-এ জেনারেল ইলেকশনের পরে 80-তে 3 বছর পরে আবার মধ্যবর্তী নির্বাচন হয়েছিল। এইরকমভাবে আমরা অনেক সময় মধ্যবর্তী নির্বাচন দেখেছি। হ্যাঁ, এইটা ঠিক যে জোট সরকার চালিয়েও ডক্টর মনমোহন সিং, যিনি কম কথা বলতেন কিন্তু অসাধারণ পণ্ডিত, সেই মনমোহন সিং 10 বছর সরকার চালিয়েছিলেন অনেকগুলো দলকে নিয়ে, কংগ্রেসের কাছে সংখ্যাগরিষ্ঠতা না থাকা সত্ত্বেও। এটা ঠিক। এইটাও ঠিক যে 25টি দলকে নিয়ে অটল বিহারী বাজপেয়ী 1999 থেকে 2004 সাল পর্যন্ত একটানা 5 বছর সরকার চালিয়েছিলেন। যদিও তার সরকার এর আগে দুইবার ফেল করেছিল, একবার 13 দিনের, একবার 13 মাসের। নরেন্দ্র মোদীজি যে সরকার চালিয়েছেন 10 বছর ধরে, সেটা পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, তার দলের কাছে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা ছিল। সঙ্গে অনেকগুলি দল থাকলেও সেই দলগুলির কারোরই সেই ক্যাপাসিটি ছিল না যে চোখ রাঙিয়ে কথা বলতে, সরকার ফেলে দেওয়ার হুমকি দিতে, কারণ তাদের কারোর উপর নির্ভরশীল ছিল না। এখন 240 জন নিয়ে সরকার গঠন করলেও 240 জন বিজেপিতে থাকবে কিনা সেটাও এখনো গ্যারান্টি দিয়ে বিজেপি বলতে পারছে না। তার কারণ হলো, পশ্চিমবঙ্গে আমরা দেখেছি যে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির ভাইপো এবং তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড, তিনি পাবলিকলি বলেছেন যে 3 জন বিজেপির এমপি তার সঙ্গে যোগাযোগ রাখছেন। এখন এর মধ্যে আবার একজন এমপি তো হুমকিও দিয়েছেন, পরোক্ষে মন্ত্রী না করলে কি কি অসুবিধা হতে পারে ইত্যাদি বলেওছেন। তো এই কারণে নানান রকম আপনার টেনশন তো দলের মধ্যে রয়েছে, বিজেপির মধ্যে রয়েছে। কংগ্রেসের দেখা গেছে প্রথমে 99 জন সাংসদ জয়ী হলেও এরপরে আরও 3 জন কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়েছে, 3 জন নির্দল। ফলে কংগ্রেসের সংখ্যা বেড়েছে। কিন্তু বাড়লো কতটুকু বাড়বে? ধরে নিলাম আরও 2-3 জন, 4-5 জন না হয় কংগ্রেসে যোগ দিল, কংগ্রেসের সংখ্যা না হয় 105 থেকে 107 পর্যন্ত হয়ে গেল। তাও একক সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেক দূরে।
আবার বিজেপি অন্য দলগুলোকে ভাঙিয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে, এইটাও অনেকে স্বপ্ন দেখছেন, অনেকে মনে করছেন। এটাও চারটিখানি ব্যাপার না, কারণ তৃণমূল কংগ্রেসকে ভাঙা আপনার বিজেপির পক্ষে এই মুহূর্তে সম্ভব না। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস আরও অনেক বেশি সংখ্যার দিক থেকে রাজনৈতিকভাবে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। ডিএমকে ভাঙানো সম্ভবই হয়নি, এখনো পর্যন্ত সম্ভব হয়নি, আগামী দিনেও সম্ভব হবে না, নিশ্চিন্ত থাকুন। সম্ভব হবে না শরদ পাওয়ারের পার্টিকে এইবার, কারণ শরদ পাওয়ার একবার শিক্ষা নিয়েছেন, সেই শিক্ষা অনুযায়ী তিনি এখন পার্টিটাকে নতুনভাবে চালাতে শুরু করেছেন। সম্ভব হবে না, সম্ভব হবে না অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিকে ভাঙানো, সম্ভব হবে না তেজস্বী যাদবের আরজেডি পার্টিকে ভাঙানো। এগুলি মানে আমরা অনেকটা নিশ্চিতভাবে বলতে পারি। আর যাদেরকে ভাঙানোর সম্ভাবনার কথা কেউ কেউ বলছেন, সেগুলোর মধ্যে কোনটা কোনটা রয়েছে? সেগুলোর মধ্যে এক নম্বর রয়েছে জনতা দল ইউনাইটেড, নীতিশ কুমারের পার্টি। তো নীতিশ কুমারের পার্টি তো এমনিতেই সঙ্গে রয়েছে। এই দলকে ভাঙলে ধরুন 12 জনের মধ্যে যদি 6 জন 7 জনকে ভেঙে দিলে আর বাকিরা তো এনডিএ জোট থেকে বেরিয়ে যাবে, অর্থাৎ এখন পূর্ণ আছে, সেক্ষেত্রে অর্ধেক হয়ে যাবে। তো এরকম নানান ধরনের সমস্যা রয়েছে, যার কারণে আপনার সংখ্যাগত দিক থেকে আপনার ভেঙে নিয়ে গিয়ে বিজেপি 272-এ পৌঁছে যাবে, এটা চারটিখানি ব্যাপার না, এটা ভীষণ কঠিন, এটা প্রায় অসম্ভব বলা যায় এই মুহূর্ত পর্যন্ত। হ্যাঁ, এটাও ঠিক, রাজনীতিতে অসম্ভব বলে কিছু নাই। আজকের দিনে যেটা অসম্ভব মনে হচ্ছে সেটা আগামী দিনে সম্ভব হয়ে যেতে পারে। কিন্তু সাধারণভাবে যদি আমরা ভালোভাবে দেখি এক একটা দলের দিকে এবং সেই দলগুলির ইতিহাস যদি দেখি, তাহলে এটা বুঝতে পারি যে বড় দলগুলোর কোনোটাকেই আপনার ভেঙে বিজেপি 32 জন সাংসদ তার দিকে এক্সট্রা নিতে পারবে না, এটা একটা নিশ্চিতভাবে বলা যায়। তো তার কারণে মেজরিটি ছাড়া বিজেপিকে সরকার চালাতে হবে, আর মেজরিটি ছাড়া সরকার চালাতে গিয়ে বিজেপিকে এনডিএ জোটের বাকি শরিকদের যে বিভিন্ন সমস্যা, যেটা অলরেডি শুরু হয়ে গেছে, আপনারা প্রফুল্ল প্যাটেলের আপনারা স্টেটমেন্ট দেখেছেন, মানে ইয়েতে এনসিপির নেতাদের স্টেটমেন্ট দেখেছেন অলরেডি, আপনারা একনাথ সিন্দের স্টেটমেন্ট দেখেছেন, আপনারা জানেন নীতিশ কুমার মানে অসন্তোষ প্রকাশ করেননি ডিরেক্টলি, কিন্তু তার ফেস যে স্টাডি করলে পরে স্পষ্ট বোঝা যায় যে তিনি মানে প্রথম দিন যেরকম আবেগ দেখিয়েছিলেন, আজকের দিনে আর সেই আবেগ তার কাছে নেই। এই মুহূর্তে খুব বেশি আবেগ দেখাচ্ছেন চন্দ্রবাবু নাইডু, কিন্তু চন্দ্রবাবু নাইডু কখন পিচ্ছিল পদার্থের মতন। আজকের দিন পর্যন্ত ভীষণ আবেগ, ভীষণ রকমভাবে সঙ্গে রয়েছে। কালকে সকালবেলা ঘুম থেকে উঠে যে উনি অন্য কোনো জোটে বা অন্য কোনো স্ট্যান্ডে নিয়েছেন এরকম কথা শুনবেন না, তার কোনো গ্যারান্টি নাই। এখন কথা হলো, এইভাবে যদি এনডিএ জোটের সরকার পড়ার সম্ভাবনা তো কেউ উড়িয়ে দিতে পারছে না। তারপরে ইন্ডিয়া জোট যদি সরকার গঠন করে, তাহলে সেই সরকার 5 বছর স্থায়ী হবে, এটা যদি কেউ ভাবেন তাহলে অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে ভাবতে পারেন। বাস্তবে যদি যুক্তি তর্ক দিয়ে যদি পরিস্থিতিকে দেখেন, অতীত ইতিহাসকে যদি দেখেন, তাহলে অতীতে এই রকম জোট আগেও হয়েছিল। রাজীব গান্ধীর সমর্থনে চন্দ্রশেখর প্রধানমন্ত্রী হয়েছিলেন, সেই সরকার কিন্তু বেশি দিন টেকেনি। তো এরকম কিন্তু এর আগে আপনার দেবেগৌড়ার সরকার এবং আইকে গুজরালের সরকারেও কিন্তু পেছন থেকে কংগ্রেসের সমর্থন ছিল, দুটো সরকার কোনোটাই আপনার বেশি দিন টেকেনি। তো এই কারণে বলছি আমি, ইন্ডিয়া জোটের সরকারও সেক্ষেত্রে বেশি দিন টিকবে না। আর আমার যেটা ধারণা সেটা হলো, বিজেপিরও এরকম কোনো সুপ্ত পরিকল্পনা থাকার সম্ভাবনা থাকবে, যেটা কংগ্রেসেরও থাকবে। সেটা হলো মধ্যবর্তী নির্বাচনে গিয়ে সেই নির্বাচনের মধ্য দিয়ে তার আসন সংখ্যা 272-এ পৌঁছে। বিজেপি চাইবে 272 আর কংগ্রেস চাইবে 272, না হলেও ম্যাক্সিমাম বাড়িয়ে নিয়ে এমন একটা সংখ্যাতে গিয়ে পৌঁছানো যাতে সহযোগী দলগুলোর অত বেশি সমর্থনের তার দরকার হয় না। তো এইরকম একটা সুপ্ত ইচ্ছা যে উভয় দলের কাছে থাকবে, কিন্তু উভয় দলই চাইবে যে মধ্যবর্তী নির্বাচনে গেলে তখন যাতে সরকারটা তার হাতে থাকে। যেমন আমরা দেখেছি যে এইবার 2024 সালের যখন সাধারণ নির্বাচন হয়েছে, তখন প্রধানমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী, সরকার ছিল তার হাতে, বিজেপি ছিল শাসক দল। এই রকম একটা অবস্থাতে সরকার নির্বাচনে গেলে পরে শাসক দল অতিরিক্ত কিছু সুবিধা পায়, এটা সবাই জানেন, সবাই বোঝেন, কিছু বৈধ কিছু অবৈধ পক্ষপাতিত্ব হয়, সেটা আপনারা
এইবারে নির্বাচনে তো অনেক বেশি করে দেখেছেন। তো এই রকমভাবে বিজেপি যেমন চাইবে যে তার যদি মনে হয় একটা সময়ে যে এইভাবে সরকার বেশি দিন চালানো সম্ভব না, হঠাৎ করে যে বিজেপি মধ্যবর্তী নির্বাচনের জন্য রাষ্ট্রপতির কাছে প্রস্তাব দেবে না তার কোনো গ্যারান্টি নাই। আবার বিজেপির হাত থেকে যদি এনডিএর হাতে সরকার আসে তাহলে কিছুদিন চালানোর পর কংগ্রেস যে মধ্যবর্তী নির্বাচন চাইবে না তারও কোনো গ্যারান্টি নাই। এই কারণে মধ্যবর্তী নির্বাচনের একটা সম্ভাবনা দূরে হলেও অস্পষ্টভাবে হলেও দেখা যাচ্ছে, এবং এটা যদি বাস্তবে ঘটে যায় আমি অন্ততপক্ষে অবাক হব না। আপনাদের মধ্যে কে কে অবাক হবেন, কার কার মনে হয় মধ্যবর্তী নির্বাচনের কোনো সম্ভাবনা নাই, স্বাধীনভাবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। কিন্তু এটা ঠিক যে রাজনীতির যে কঠোর বাস্তবতা, সেই কঠোর বাস্তবতাতে এই রকম সম্ভাবনাই অনেক বেশি দেখা যাচ্ছে। আপনাদের যদি মনে হয় ভিন্ন কোনো সম্ভাবনা তাহলে সেটাও লিখবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট তো অবশ্যই করবেন। শেয়ার করে অন্য বন্ধুদেরকে এই আলোচনার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন সবাই, অনেক অনেক নমস্কার সবাইকে, জয় হিন্দ।